আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 Nanak Nagui Tango, AGT Live 24/7. You are watching AGT Live 24/7. आप देख रहे हैं एजीटी लाइव 24/7 আমরা ডাইরেক্ট পাই, ঠিক আছে। এক্সাইজের পাই আমরা 543, এই দুটো মিলিয়ে 650 crores, 543 ট্যাক্স আর এক্সাইজ। আর জিএসটিতে পাই আমরা প্রায় 1933 কোটি টাকা, ঠিক আছে। আমরা ধরেছি 1933 কোটি টাকা, 26-27 আমরা ধরেছি। এই হচ্ছে টোটাল, এই হিসাবটা আমরা এই ট্যাক্সটা রোড ডেভেলপমেন্ট চেঞ্জ বলেছে আমরা, যেখানে পাই মোটর ভেহিকলসের উপরে পাই, স্ট্যাম্পস অ্যান্ড রেজিস্ট্রেশনের উপরে পাই, প্রফেশনাল ট্যাক্সের উপরে পাই, এবং ট্যাক্সেস ডিউটিস ইলেকট্রিসিটি এটা পাই, এবং ল্যান্ড রেভিনিউতে কিছু পাই, আদার ট্যাক্সেসের মধ্যে নাই। এই টোটাল টাকাটা আমাদের অ্যাকচুয়ালি কালেকশন। গত ক্যাপিটাল এক্সপেন্ডিচারে দেখলাম 13% এর মতো গ্রোথ। গত বছরে কি বড় রকমের কোনো প্রজেক্ট যেটা কমপ্লিট হয়েছে, বা নেক্সট ইয়ারে কি প্ল্যান রয়েছে কোনো বড় প্রজেক্ট? বলেছি আমরা এগুলো বড় প্রজেক্টের মধ্যে রুট ডেভেলপ করেন। সেকেন্ড জেনারেশন জিএসটি রিফর্মসের পরে কি আমাদের কালেকশনটা ঘাটতিটা লিখলাম নাকি 200 আমারটা লিখলে 240, ঠিক আছে। ডেভেলপমেন্ট করার জন্য আমরা করেছিলাম। ত্রিপুরা ইউনিভার্সিটি হেলথ সায়েন্স প্রতিষ্ঠা করা হবে। তো এইভাবেই ধরেন প্রত্যেকটা শিক্ষাক্ষেত্র বললাম, এগ্রিকালচার বললাম, গ্রামীণ ব্যবস্থা বললাম, তো মানে এই সমস্ত দিক দিয়ে থেকে শুরু করে, এবং বিভিন্নভাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারের যেখানে আমাদেরকে নতুন করে কতগুলো হাইওয়ের জন্য আমাদেরকে এবার প্রস্তাব দিয়েছে প্রায় 1900 কোটি টাকার উপরে, 1900 কোটি টাকার উপরে সেখানে আমাদেরকে দিয়েছে, যার ধরুন কয়েকটা বড় বড় রোডের সে দায়িত্ব আমরা নিয়েছি, আমি যেটা বাজেট আমরা বলেছি। তো এছাড়াও টেকনিক্যাল দিক দিয়ে যে কোনো আইটি ক্ষেত্রে নতুন করে যেখানে এখন মানে আমাদের ডাটা সেন্টার আমরা করেছি, তাকে আরও ডেভেলপ করা, আইটি পার্ক করা, এবং বিভিন্নভাবে এআই তাকে মানে আমাদেরকে ডেভেলপ করা, এই সমস্ত কিছুতে আমরা সেগুলো নতুন করে সেগুলো ব্যবস্থা আমরা নিয়েছি। আলটিমেটলি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ট্রাইবেলের জন্য আপনারা দেখেছেন যে আমরা যে টোটাল এডিসিকে গতবার থেকে আমরা অনেক বেশি টাকা আমরা ধার্য করেছি, এবং সেই সঙ্গে এডিসি টোটাল যে সাবপ্ল্যানের মাধ্যমে প্রায় আমরা এখানে গতবার থেকে অনেক বেশি টাকা আমরা এখানে রেখেছি। তাতে মোট 9,914.82 কোটি টাকা কিন্তু সরাসরি আমরা টিটিএসিকে দিতে যাচ্ছি সাবে অর্থবর্ষে, এবং 25-26 কত ছিল? মাত্র 860.28 কোটি টাকা। এবার কত? 914.82 কোটি টাকা, এবং এটা আমরা দিলাম। এছাড়া টিটিএসির মধ্যে যে টোটাল যেখানে আমাদের যে টিএসপি ত্রিপুরা স্টেট প্ল্যান যেগুলো আছে সের মধ্যে প্রায় 7,148 কোটি টাকা আমরা এই ট্রাইবেল অঞ্চলগুলোতে ডেভেলপমেন্টে বিভিন্ন খাতে খরচ করা হয়। তো এইভাবে আমরা টোটালি ট্রাইবেল ওয়েলফেয়ার, এছাড়া বিভিন্ন স্কিম আছে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ছেলেদেরকে সুযোগ দেওয়া। এবার একটা নতুনভাবে মুখ্যমন্ত্রী নিয়েছেন যে স্টাইপেন্ডের ক্ষেত্রে যেখানে 80 টাকা করে ছিল 100 টাকা, সেটা আমরা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবং সেটা আমরা অলরেডি শুরু করেছি ফেব্রুয়ারি মাস থেকে, যেটার মধ্যে প্রায় 122 কোটি টাকা বেশি খরচ আমাদেরকে মানে এই খাতে খরচ করতে হবে। তো সেখানে ট্রাইবেল মানে জনজাতি অঞ্চলের জন্য আমরা করা হয়েছে। তো শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুতের ক্ষেত্রেও বেশ কিছু ডিসিশন নেওয়া হয়েছে, এবং গ্রামীণ ক্ষেত্রে এইভাবে আমরা এই বাজেট, এটা আমি মনে করি যে আমাদের এই বাজেটটা এবার কোনো সেক্টরকে বাদ হয়নি।
অল্প বিস্তর সব কিছু আছে, সমস্ত যেরকম আমাদের সেক্টরগুলোকে এটা আমরা লক্ষ্য রেখে আমরা করেছি, সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে সেগুলো করা হয়েছে। এবং এবার টোটাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বৃদ্ধি করা হয়েছে, আরও ডেভেলপমেন্ট চোখে পড়বে, এটা আমরা বলতে পারি। বর্তমানে রাজ্যে ঋণের পরিমাণ কত? রোড সেস আপনারা দেখাচ্ছেন যে আগামী বছরের জন্য 40 কোটি টাকা আরো বেশি আয় আপনারা এজিউম করেছেন। রোড সেস 2% থেকে বেড়ে এখন বাড়তে বাড়তে 25.5% হয়ে গেছে। এই রোড সেসকে আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা যায়? আমরা অ্যাকচুয়ালি একটা কথা বলি, বাড়তে হবে, তো বাড়ার পরিকল্পনা আমাদের রাস্তা তৈরি করতে, নতুন গাড়ি করে কেনা হচ্ছে। হ্যাঁ, তো যে সোর্সে বাড়ানো যায়, যেটা দিকে সাধারণ মানুষের কাছে এফেক্ট না হবে, কিন্তু আমাদেরকে সেটা নিতে হবে। যেমন রোড সেস বাড়ছে কিসের কারণে বাড়ছে? নতুন গাড়ি কেনা হচ্ছে বা এইসব, এই ক্ষেত্রে কিন্তু প্রসেসটা বাড়ছে। তো এটা ধরেন না, এর মধ্যে মানে আছে আরও কিছু কিছু মানে ব্যাপার আছে যেগুলো কোথাও মানুষের কাছে সরাসরি, যে আমরা বার্ডেন না চাপিয়ে আমাদের ট্যাক্সটা ব্যয় করে যে আমাদের আরও বেশি এটা রোজগার করার মধ্যে, আপনি ঠিকই বলেছেন, সেটা আমরা চেষ্টা আছে, ভাবনাটা আছে। এবং কর্মচারীদের ক্ষেত্রে টোটাল বাজেট থেকে কত পার্সেন্ট টাকা যাবে এবং স্টেটের বর্তমানে ঋণ কত? কর্মচারীদের বাজেট দেখুন যে 34,000 বাজেটের মধ্যে কর্মচারীদের বাজেট মিনিমাম 15,000 কোর্স অ্যাবাভ, 15,000 কোর্স অ্যাবাভ আপনার খরচা হয়, মানে 50% কিছু কম, 50% কিছু কম, ঠিক আছে না? 34,000 এর বাজেটের মধ্যে টোটাল বাজেটে 15,000 কত পারফেক্ট ফিগারটা, 15,000 কোর্স অ্যাবাভ শুধু কর্মচারীদের মানে স্যালারি পেনশন, এর সঙ্গে একটা যোগ আছে অবশ্য আপনাদের আমাদের হ্যাঁ রিপেমেন্ট অফ লোন, এটা শুদ্ধ এগুলো করে আমরা এটা এই আগেরটা আছে, এখন নন প্ল্যান নেই। তো এটা হচ্ছে এটার হিসাবটা। তো এখন ধরেন স্বাভাবিকভাবেই এটা আপনি 40% হয়, 45% উপরে পার্সেন্ট করে 48% আমাদের এটাই যায়, ঠিক আছে না? টোটাল ঋণের পরিমাণটা এই মুহূর্তে কত? রাজ্য সরকারের টোটাল ঋণ লাইবিলিটি কত? It is 27% of GSDP, sir. Percent of amount. আমরা যেটা করতে পারি এখন আছে স্যার 27% of GSDP. জিএসডিপিটা আমাদের কত? 27% আছে জিএসডিপির উপরে। But what is the amount? Amount is the total বলছি। এটা কি হচ্ছে কিটা ফিনান্স কমিশনের গ্রান্ট আপনারা গত বছর দেখিয়েছেন 3,526 কোটি টাকা, এবছর ধরা হয়েছে মাত্র 344 কোটি টাকা, এত 3,000 কোটি টাকা কমে গেল। সারা ভারতবর্ষে এবারে বাজেটে যে টোটাল সমস্ত স্টেটে, শুধু নট অনলি ত্রিপুরা, সারা দেশের মধ্যে সমস্ত স্টেটগুলোকে যে একটা রেভিনিউ ডেফিসিট গ্রাম একটা দিত, এটা ফিনান্স কমিশনের ব্যাপার, ফিনান্স কমিশনের মোতাবেক সেটা উজ্জ্ব হয়েছে। তো এটা তো পরিষ্কার, এটা তো আপনারা ভালো করে জানেন, সেটা আমাকে না পছন্দ করলে হবে, হয়েছে। আরেকটা জিনিস জানতে চাই, মানে রিপোর্টটা আমি যা পেয়েছি সত্যতার ভিতরে, মানে শেয়ার অফ সেন্ট্রাল ট্যাক্স নাকি মানে 70% কমে। না, এটা এখন পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না, কারণ কি আপনি 31 মার্চ কমপ্লিট না হলে, 31 মার্চ কমপ্লিট হলে পরে টোটাল ধরেন অ্যাকাউন্টসটা হবে। তো এটা ঠিক কথা যে রিফর্ম হয়েছে, জিএসটি রিফর্ম হওয়ার ক্ষেত্রে স্বাভাবিক আমরা সকলেই জানেন এটা পূরণ হয়ে গেছে, যে 100 টাকা নিয়ে বেরোলে সাধারণ মানুষ যারা দৈনন্দিন যারা বাজার করে 100 টাকা নিয়ে বেরোলে কত, আগে কত করতেন? 88, 12% মিনিমাম যদি ধরি, আমি যে 12% মিনিমামটা ধরি বা যদি 18% ধরি, তাহলে 82 রুপিস, তো 82 রুপিস নিয়ে বাজার করতাম, বাকিটা ট্যাক্সে যেত। এইবার ধরুন রিফর্ম করার পরে সমস্ত ন্যাচারাল সমস্ত মানুষের রেগুলার যেগুলো এক্সপেন্ডিচার সেগুলো চলে এসছে 5%। তো 5% চলে আসছে মানে কি হলো, যে 100 টাকা নিয়ে বেরোলে 95 টাকার বাজার করতে পারি, ঠিক আছে? এখন আমি বাজার করতে যাব, আগে করতাম আমি 82 টাকা বাজার করতাম, তো এখন আমাকে 95 বাজার করতে পারি। তো আমার প্রয়োজন না থাকলে তো আমি খরচ করবো না, তো আমার কী হবে? সেভিংস হবে।
আমি তো ওইখানে চেষ্টা করবো, হয়তো 82 ছিল, নাহলে আমি মানে আরও 10 টাকা বেশি করলাম বা এইটা ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা। এই যদি হয় ত্রিপুরাতে আমাদের টোটাল হিসাব হবে মার্চের পরে যে অ্যাকচুয়ালি টোটাল আমাদের জিএসটির এই যে শেয়ার অফ ট্যাক্সেসটা কোথায় দেওয়া হবে। বলবে কমবে বলবো না, বাড়বেও বলবো না, তবে এটা হিসাবের পরে বোঝা যাবে। আরেকবার যখন দেখা হবে তখন জিজ্ঞেস করলে বলবো কি হয়েছে। So Tripura, what is the main source of income in tax particularly? Is it excise or anything? Yes. কত টাকা আসছে স্যার? ফার্স্ট অফ অল যেটা ডাইরেক্ট ট্যাক্স আমাদের এখানে হয় এক্সাইজ ডিপার্টমেন্টের টোটাল এর মধ্যে 4,000 কোটি টাকা টোটাল আমাদের, মানে এই সব মিলিয়ে এক্সাইজ কোথায় এটা পুরো টাকা স্যার, আপনারা একঝাঁক নেতৃত্বরা পশ্চিমবাংলায় যাচ্ছেন প্রচারে। তো পশ্চিমবাংলার একটা সরকার কিছুদিন আগে বাজেটে ঘোষণা করেছিলেন বেকারদের জন্য ভাতা। ত্রিপুরা সরকার এই জায়গাটা কি করে দেখছেন বেকারদের বিষয়টাকে, এবং বেকারদের জন্য কি ভাবনা চিন্তা আপনারা? দেখুন, সরাসরি বেকারদের কিছু দেওয়া কি, আমরা কিন্তু এ রাজ্যে যে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে উদ্ভাবনী শক্তি যেভাবে প্রতিটা জায়গাতে এবারও রাখা হয়েছে অনেক কিছু, যে শুধুমাত্র চাকরি নির্ভরতা নয়, আমরা এটা মনে রাখতে হবে, চাকরি নির্ভরতা দিয়ে কিন্তু সমস্ত বেকারকে তাদের জন্য স্ব-উদ্যোগে নিজস্ব কিছু করার ব্যবস্থা করে প্রচুর ধরেন, মানে তাদেরকে মানে ব্যবসা করার জন্য নতুনভাবে তাদেরকে মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য শক্তিশালী করার জন্য তাদেরকে বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং বিভিন্নভাবে লোনের ব্যবস্থা করা হচ্ছে। স্কিল ডেভেলপমেন্টে প্রচুর ছেলেকে নিজস্ব উদ্যোগ, চাকরি করা নয়, একটা শুধু চাকরি করা এক জিনিস, আর চাকরির সৃষ্টি করা। আমরা কিন্তু সেই লক্ষ্য নিয়ে কাজ করছি এ রাজ্যে, চাকরি সৃষ্টি করা, যে আমি একা চাকরি করব না, আমার আন্ডারে 10 জন 20 জন চাকরি করবে, সে ব্যবস্থা কিন্তু অনেক আমরা ছোট ছোট তারা উদ্যোগে কিন্তু এগুলো এগিয়ে যাচ্ছে। সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কি মানে ফিক্সড পে প্রথাই চালু থাকবে নাকি নতুন কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন, আইনি ব্যাপার, এই সম্পর্কে তো আমি এই মুহূর্তে কিছু বলবো না। যে এটা শুরু হয়েছে 2001 সাল থেকে এবং সেটা ধারাবাহিকভাবে এটা আমাদের পর্যন্ত আমরা করেছি, ঠিকই আছে। বর্তমানে এটা জুডিশিয়াল ম্যাটার, আমি এর বিষয়ে আমরা এখন কিছু বলবো না, তবে এটা আগামী দিন এটা নির্ভর করবে কি সিদ্ধান্ত। ফিক্সড পে তো ধরেন গভর্নমেন্ট ফিক্সড পেতে নিত না, একটা অর্ডার অলরেডি পাস করছে। এখন আইনে ওই বিষয়টা যেতে চান, নতুন করে নিয়োগের ক্ষেত্রে ফিক্সড পে থাকবে না রেগুলার থাকবে? যত এটার সমস্যার সমাধান যতক্ষণ কোর্টের রায় হবে সেখানে আমরা সরকারের নতুন চাকরির ক্ষেত্রে কইতেছেন, কোর্ট তো আগের গুলো না, কোর্ট তো একটা রায় দিল না, আগে তো আমাকে শেষ করতে হবে। যেমন বলেছে কি 2001 সাল থেকে টোটালি মানে রেগুলার পে স্কেল দিতে লাগবে, আবার শুধু নট অনলি দ্যাট, রায় 9% এডিশনাল ইন্টারেস্ট দিতে হবে। প্রশ্ন হচ্ছে, দেখুন, না দেওয়া যেন ইচ্ছাকৃত ব্যাপার না, এটা আপনাদের সামনে আমার একটা বলতে হবে যে রাজ্য সরকারের যে মানে আমাদের যে নিজস্ব সীমিত আমাদের ক্ষমতা, একটা আজকে গত 8 বছরে কোনো ট্যাক্স আমরা চাপাইনি কারোর উপরে, মানুষের বহু রকম কিছু সমস্ত ক্ষেত্রে আমরা দিচ্ছি। তারপরেও যে রাজ্যের ক্ষমতাতে সম্ভব হবে কি না, তাহলে নতুন কোনো পরিকল্পনা ব্যবস্থা আমাদেরকে করতে হবে, সেটা সময় সাপেক্ষ। আজকে 2001 সাল থেকে যদি যতজন দেওয়া হয়েছে, আজকে দীর্ঘ 26 বছর ধরে চলছে। তো 26 বছর ধরে চলার পরে এখানে এর মধ্যে এই নয় যে এর মধ্যে বহু 5 বছর পর কিন্তু বহু সেখানে পেয়ে গেছে। মনে করেন তারা 2001 দেওয়া হয়েছে, তারা কিন্তু 2006তে কিন্তু যারা হয়েছে তারা কিন্তু অলরেডি রেগুলার হয়ে গেছে, বা যা 2 হয় 7 হয়েছে, 3 হলে 8 হয়েছে, মানে এভাবে কিন্তু হয়ে রেগুলার হয়েছে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা যেহেতু একটা কোর্সংলগ্ন, সেটা সম্পর্ক নয়, সরকার ভাবনা চিন্তা করবে এটার উপর নিশ্চয়ই। শিক্ষা দপ্তরে আপনারা যখন শিক্ষক নিয়োগ করবেন, সেক্ষেত্রে শিক্ষা দপ্তরে যে বরাদ্দটা হয়েছে, এটা কি স্থির বেতন ধরে করা হয়েছে বরাদ্দটা নাকি নিয়মিত? না, এই পর্যন্ত স্থির বেতন ধরেই করা হয়েছে। স্যার, স্টেট ওন রিসোর্সেস যেটা আমাদের এখানে হাউরুপি কমিশন গোজে দেখা যায় যে অনলি 1.33% নন ট্যাক্স রেভিনিউ, এটা গতবারও খুব কম ছিল, এবারও এরকমই, বাড়ানোর জন্য কি পদক্ষেপ?
এতে হচ্ছে প্রশ্ন। বাড়ানোর একমাত্র রাস্তা হচ্ছে, তো এখন কীভাবে বাড়ানো যায়? বাড়ানোর একটা রাস্তা, যে কোনো নতুন কর স্থাপন করতে হবে, নতুন ইন্ডাস্ট্রি করার জন্য চেষ্টা হচ্ছে। সেখানে বারবার মিটিং হচ্ছে, আপনারা দেখছেন আস্তে আস্তে বাড়ছে, তা বাড়ছে না তা নয়। আমাদের তো আগে যেসব রোজগার ছিল, আমাদের যেসব কালেকশন ছিল নিজস্ব, তার থেকে আমরা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগের মতো নেই, আগে তো ছিল কত, অনেক কম ছিল। তো এটা আজকের জায়গায় দাঁড়িয়ে আমাদের যে নিজস্ব ট্যাক্সটা, সেটা প্রায় 4000 কোটির উপরে আমাদের কাছে আমরা পেয়েছি। আগে তো অনেক কম ছিল। এর মধ্যে থেকে করা হয়েছে, কোনো ট্যাক্স বাড়িয়ে করা হয়নি। তো এখন এর মধ্যে শেয়ার অফ ট্যাক্সেস আমরা পাই জিএসটি চালু হওয়ার পর থেকে। সেখানে আগে কত, যেখানে অনেক কম ছিল, সেটা আজকের দিনে বেড়ে অনেক দাঁড়িয়েছে। প্রায় 11,000 বোধহয় কোটি টাকার মতো শেয়ার অফ ট্যাক্সের মধ্যে আমরা পাই, ওইটা পাই। আগে কত ছিল? তো এই সমস্ত কিছু মিলিয়ে না ট্যাক্সে আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি আমরা। তো আমরা এখন এটা ঠিক কথা, দেখুন যে এবারে সেন্ট্রাল বাজেটকে কি লক্ষ্য, এবারে আমাদের বাজেট। তো নেক্সট এর থেকে আমাদেরকে চিন্তা করতে হবে কি করে তাহলে আমাদের নিজস্ব সোর্স অফ ইনকাম বাড়ানো যায়। এই প্রসঙ্গে যে নিজস্ব আয় বাজেট এলোকেশন দিয়েছে, তো আমি বলছিলাম স্যার, তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে মিডিয়ার জন্য আপনাদের কোনো প্ল্যান কি, কোনো বাজেট এলোকেশনে কিছু নেই, বা ওদের বিজ্ঞাপন নীতি নির্ধারণ করার, বিজ্ঞাপন নীতিকে আরো বাড়ানো বা নতুন এলোকেশন করা, নতুন অ্যানালিসমেন্ট করা, ওইগুলি কি কোনো বাজেট এলোকেশনে কিছু আসবে নতুন করে? তো এবার তথ্য সংস্কৃতি দপ্তর থেকে প্রপোজাল আমাদের কাছে ছিল না, তবে এখানে শেষ না যে এটা হয়েছে বলে হবে না। তো মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে উনি বিবেচনা রেখেছেন, দেখবেন করা যায়। এটা নয় যে এখানেই শেষ। আমি জাস্ট আপনাদের কথার পরিপ্রেক্ষিতে বলছি, বাজেটগুলো কী হয়, প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একটা প্রপোজালটা ওরা রাখে। ডিপার্টমেন্টের প্রপোজালে যেটা আছে সেটা আমরা কখনোই না করি, বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে এরকম না যে অর্থ ওইখানেই বসে আছে, তবে বাড়বে। আপনি যেটা বলেছেন সেটা আরেকটা বিষয়, যেখানে স্পেসিফিক ধরেন এটা করা হয়েছে, তবে সেটা আমাদের বিবেচনার মধ্যে আমরা দেখছি। ভালো থাকে, তবে একটা রাজ্যের অন্যরকমভাবে একটা মানে নতুন পদক্ষেপে মানুষে পৌঁছাতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এবারে যেরকম মানে 2441.50 কোটি টাকার আমরা বাজেট বরাদ্দ করেছি, যা নাকি 25-26 অর্থবর্ষের থেকে প্রায় 25.29% আমরা গ্রোথ রেখেছি। এবং বিভিন্ন নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা, কিডনি সংস্থা থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত মানের হচ্ছে। ঠিক তেমনি যেখানে গ্রামীণ উন্নয়ন, যে গ্রামকে আমরা তুলতে হবে, গ্রামের উন্নয়নও আমরা করেছি। এবার খাতে কত রাখা হয়েছে? 4094.57 কোটি টাকা এই গ্রামীণ উন্নয়নের খাতে এটা বরাদ্দ রাখা হয়েছে, যেটা নাকি গত 25-26 থেকে 17.50% বেশি এটার প্রস্তাব আমরা রেখেছি। এবং কৃষি সংশ্লিষ্ট খাতে এটা কৃষি কাজ, এটা খুব গুরুত্বপূর্ণ। সারা দেশের সঙ্গে রাজ্য আমরা এটা নির্ভরশীল, কারণ অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল করে। আমাদের এখন প্রায় 2,72,000 কৃষক তাদের এই কাজের সঙ্গে যুক্ত আছে। সেখানেও যেখানে 1,985.61 কোটি টাকা বাজেটে বরাদ্দ রেখেছি আমরা, কিন্তু সেখানে যা আছে 5.31% আমরা বৃদ্ধি করেছি। এইগুলোর সঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সিএসএস স্কিমগুলো আছে, যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে যে বিশেষ কৃষকদের জন্য বা অন্যান্য ক্ষেত্রে, সেই জিনিসগুলো তো চালু থাকবে, সেটা চালু থাকবে। তারপরও নতুন নতুন ভাবনা নিয়ে আমরা এইভাবে এগিয়ে চলেছি। যেমন মানে আমাদের রাজ্যের মধ্যে কৃষিক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা রেখেছিলাম, সেটাও চালু থাকবে। তো এইভাবে এগুলো থাকার পরও নতুন করে আরও বৃদ্ধি হচ্ছে। সুতরাং আমরা এই কৃষিকাজে চলছে। শিক্ষা খাতে সবসময় আমরা বলে থাকি, শিক্ষা খাতে কত ধরা হয়েছে এবার? 6,439.56 কোটি টাকা আমরা এবার বাজেটের প্রবিধান রেখেছি, এবং তাতে গতবারের থেকে 4.43% বেশি টাকা রাখা হয়েছে। নতুন নতুন স্কুল বিল্ডিং এগুলো তো আছেই, এবং সেই সঙ্গে যে একটা বহুদিনের একটা দাবি ছিল যে বিভিন্ন স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে NH-এর সঙ্গে নেই, স্টেট হাইওয়ের সঙ্গে দেখা যায় বহু স্কুলের ওপেন হয়েছে কোনো রকমভাবে তাদের বাউন্ডারি ওয়াল নেই। এরকম একবারে সম্ভব নয়, দফায় দফায় আমরা সেগুলো নিয়েছি। এবারও প্রস্তাব নিয়ে 14টি স্কুলকে আমরা বাউন্ডারি ওয়ালের এটা আমরা করব, যাতে স্টুডেন্টরা নিরাপদ থাকে এবং তার একটা স্কুল পরিবেশ থাকে। এছাড়াও বিভিন্ন স্কুলের বিল্ডিং থেকে মানে রিনোভেশন করা,
নতুন বিল্ডিং কনস্ট্রাকশন করা, সেগুলো আমরা শিক্ষা খাতের উপরে আছে, নতুন কলেজ এগুলোর থেকে তো আছে। এবং কৃষিকাজের কথা বলেছি, যেখানে নতুনভাবে আমরা এবার নিয়েছি যে 60টি নতুন মানে গ্রামীণ বাজার নির্মাণ আমরা করার ব্যবস্থা নিয়েছি, এবং 100টি কৃষক পরামর্শ কেন্দ্র আমরা এইবারে দেওয়া হয়েছে, এবং এগ্রিকালচার ফার্ম মেশিনের প্রমোশন ট্রেনিং সেন্টার ইনস্টিটিউটের ব্যবস্থা এবার এই বাজেটে রাখা হয়েছে। এবার উদ্যান জগত এখানেও আমরা, যেখানে হর্টিকালচার সেখানেও বিপণন অবকাঠামো শস্যের 30টি স্থানের বাজার সেট নির্মাণ করা হবে, ওটা আলাদা করে, এবং বিভিন্ন রকম আরও উদ্যোগ আমরা নিয়েছি। এবং যেরকম ভেটেরিনারি মানে আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট ARDD, এতেও দেখুন এবার রাজ্য ভেটেরিনারি হাসপাতাল একটা অ্যানিম্যাল পেট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট প্লান্ট আমরা ব্যবস্থাপনা আমরা এবার নিয়েছি, এবং এখানে আরও বেশি করে ফিড অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এর সঙ্গে ফিশারি দপ্তরের স্টেট ফিশারিজ আমরা ব্যবস্থা করেছি, এবং কালচার নলেজ সেন্টার এগুলো স্থাপন করা হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভবনও নির্মাণ করা হবে, এবং ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি ওমেন ইউনিভার্সিটি আমরা এবার প্রথম যে ওমেন ইউনিভার্সিটি আমরা যে করতে যাচ্ছি, এবং বিলোনিয়া ঈশ্বরসঙ্গ বিদ্যাসাগর কলেজের, করবুক সরকারি ডিগ্রি কলেজ, আগরতলা রাম ঠাকুর কলেজের, এবং এই সমস্ত হায়ার এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ আবার নেওয়া হয়েছে। নতুন কলেজ যেগুলো নতুনভাবে করা হয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং নতুন বিল্ডিং করে দেওয়া। এর মধ্যে ধরুন আমাদের স্পোর্টসের ক্ষেত্রে অনেক রকম উদ্যোগ নেওয়া হয়েছে। নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে নতুন ইনডোর জিমনেশিয়াম আমরা হাব তৈরি করব। তো এরকম স্পোর্টসের ক্ষেত্রে অনেক কিছু নতুন ডিমান্ড রাখা হয়েছে, যেমন ধরেন না 30,000 ক্যাপাসিটি, যেরকম আমাদের ইয়েতে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে এবার নতুন করে সেখানে গ্যালারি রেজিস্ট্রেশনে করা হবে। তো এরকমভাবে তারপরে সবচেয়ে বড় কথা, জনজাতি অঞ্চলে বিভিন্ন ভাষা, যে আদিবাসী ভাষা, যেমন আমরা বিভিন্ন রকম ভাষার উপরে আমরা এখানে বই প্রকাশ করা হবে, এবং এগুলোর জন্য আমরা আলাদা করে নেওয়া হয়েছে। জেলা হাসপাতালের কথা বলেছি, হাসপাতালে যথেষ্ট ক্রিটিক্যাল কেয়ার সেন্টার, তেলিয়ামোড়া, কোয়াই থেকে বিশ্রামগঞ্জের, এবং ট্রমা কেয়ার সেন্টারও আমরা বিভিন্ন করতে যাচ্ছি। জেলা মহকুমা হাসপাতালে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, এই সমস্ত কিছু জিনিস আমরা মানে সেখানে করা হচ্ছে। গোমতী জেলাতে কালাঝাড়িতে জঙ্গলে গিয়ে সেখানে আমরা এটা করা হচ্ছে, PHC CHC আমরা সেখানে করব, এবং বিভিন্ন জায়গাতে এছাড়াও অনেক রকম ডিমান্ড আমরা এই ব্যবস্থা করেছি। এবং নতুন করে আবার যেমন ধরুন না, কেন্দ্রীয় সরকার 140 কোটি টাকা আমাদের অনুদান দিয়েছে। কিসের জন্য? আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং এটা হোমিওপ্যাথি হসপিটালের মেডিকেল কলেজের জন্য করেছে। এর মধ্যে যেন গোমতী জেলাতে এটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হবে, এবং আগরতলাতে হোমিওপ্যাথি হসপিটাল হবে। তো এইভাবে টোটাল শুরু করি। প্রথমে আমি রাজ্যের সমস্ত মিডিয়া বন্ধুদের আমার শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 2026-27 এই অর্থ বর্ষের যে বাজেট আমরা পেশ করেছি, এবং তার মোট অর্থ রাশি 34,212.31 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি। এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হয় যে রিসিপ্ট আর এক্সপেন্ডিচারের সঙ্গে ঘাটতি হিসাবে যেখানে 240.72 কোটি টাকা আমরা ঘাটতি বাজেট এটা পেশ করেছি। এবারের বাজেট আমরা জানেন যে ভারত সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, ভারত সরকারের নির্মলা সীতারমণজি যে বাজেট পেশ করেছিলেন, এবং সেই বাজেট অন্যান্য সময় বিভিন্ন সময় বাজেট করা হয়। এবার বাজেট মূলত যে রাষ্ট্রকে শক্তিশালী করা, এবং সবচেয়ে বড় কথা বিকশিত ভারত 2047-কে লক্ষ্য করে এটা বাজেট উনি ঘোষণা করেছেন। এবং সেটা
এই দেশের অর্থনীতিকে এবং উদ্ভাবনী শক্তি থেকে শুরু করে তা যথেষ্টভাবে বৃদ্ধির লক্ষ্য নিয়ে সেটা কিন্তু বাজেট করেছে। ঠিক তেমনি আমরাও আমাদের রাজ্যের এই 2047 বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিকশিত ত্রিপুরা 2047 আমরাও রোডম্যাপ তৈরি করেছি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে আমাদের যাত্রা এবং তাকে শক্তিশালী রূপ দেওয়ার জন্য, সঠিক জায়গায় পৌঁছানোর জন্য ওই 2047-কে লক্ষ্যে ওখানে পৌঁছানোর লক্ষ্য রেখেই শুরু হয়েছে বাজেটের এখন আমরা তৈরি করা। এবং এই হিসাবে করেছি বিগত বৎসরে যেখানে আমাদের বাজেটের আকার ছিল তার থেকে 5.52% এবারে বাজেটে আমরা বৃদ্ধি করেছি। এবং সেই সঙ্গে যেখানে প্রথমেই সাপ্লিমেন্টারি আমরা গ্র্যান্টের জন্য আমরা অনুমোদন চেয়েছি, সেটাও আপনারা জানেন 4,676.81 কোটি টাকার উপর আমরা সেখানে সাপ্লিমেন্টারি গ্র্যান্টের জন্য আমরা প্রস্তাব রেখেছি। এবং এই বাজেট মূলত টোটালি একটা গতিশীল এবং মূলধনী ব্যয়ের উপরে গুরুত্ব দেওয়ার বাজেট, যেখানে রাজ্যের সর্বস্তরের মানুষের এবং রাজ্যের অর্থনৈতিক কাঠামো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং এগুলোর মাধ্যমেই যে আগামী দিনে যেখানে ভবিষ্যৎ কর্মসংস্থানের ভবিষ্যৎ থেকে শুরু করে যেটাকে বৃদ্ধি পাবে, তো এটাকে লক্ষ্য রেখে করেছি। যেবার এটাও ঠিক যে আমরা গতবার দেখুন যে 2025-26 সালে যে আমরা মূলধনী ব্যয়ের উপরে আমরা রেখেছিলাম বাজেটে, এবারে তার থেকে 13.19% বেশি এই মূলধনী ব্যয়ের বাজেট আমরা করেছি, যার মূল্য 8,945.92 কোটি টাকা। এই মূলধনী ব্যয়ের উপরে এই বাজেটের আমরা এই প্রবিধান রেখেছি। এবং সবচেয়ে বড় কথা যে বাজেট বৃদ্ধি হচ্ছে। আমরা সরকারে আসার আগে যে বাজেট দেখেছিলাম যে বিলো 15,000 কোর্সের বাজেট ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে বাড়তে আজকের দিনে 34,000 এবং 212.31 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছি, দ্বিগুণেরও বেশি। তো এই একটা পাশাপাশি এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য যেটা যে রাজ্যের মানুষকে জানতে হবে এই বাজেট বৃদ্ধি হচ্ছে, কিন্তু আমরা কোনো এক্সট্রা কোনো কর কিন্তু সাধারণ জনগণের উপর আমরা চাপাইনি। বিনা কর বৃদ্ধি, কোনো কর চাপিয়ে দেওয়ার থেকে বাইরে থেকে আমরা এই জায়গায় পৌঁছেছি। এটা প্রথমত কারণ যে কতগুলো পয়েন্টের উপর কিসের প্রশ্ন আসবে, তার কিসের ভিত্তিতে বাজেটের টাকা বাড়ছে। এটা আমরা বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ওনার এই প্রধানমন্ত্রীতে আসার পর থেকে দেশের অর্থনীতি যেভাবে বাড়ছে ক্রমান্বয়ে, আপনারা সকলে জানেন যে আমরা এখন 4র্থ স্থানে পৌঁছেছি মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড। তো সেখানে আস্তে আস্তে সে তার পরিমাণে এবং তার পরিপ্রেক্ষিতে এবং যেভাবে জিএসটির মাধ্যমে যেভাবে অনেকভাবে সরলীকরণ করে দেওয়া হয়েছে এবং এটা আমাদের মানে অর্থনীতির জিডিপি বাড়ছে, তো তার পরিপ্রেক্ষিতে রাজ্যগুলোকেও সেভাবে অনেক সহযোগিতা বিভিন্ন রকম স্কিম সেখানে আপনারা দিচ্ছে, বিভিন্ন অতিরিক্ত টাকা দিচ্ছে। এবং সবচেয়ে বিশেষ করে উত্তর ভারত মানে আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে এখানে আলাদাভাবে দেখা হয়েছে যে আমাদের প্রত্যেকটা রাজ্যকে এবং এখানকার নতুন যেভাবে উন্নয়নের রূপরেখা ধরেছে, এতে অনেকাংশে সেন্ট্রাল স্পন্সর স্কিম অনেক টাকা বেড়েছে, বিভিন্নভাবে বেড়েছে। আর বিভিন্ন স্পেশাল ফান্ডগুলোতে যে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট যে ওয়ার্ল্ড ব্যাংকের মারফতে, সাস্কির মাধ্যমে, RIDF এর মাধ্যমে এবং এই সব বিভিন্ন যে RIDF থেকে শুরু করে এই সমস্ত কিছুতে যথেষ্টভাবে রাজ্যের উন্নতিকে মানে এগিয়ে নেওয়ার ব্যবস্থা হবে। যেরকম সাস্কি 50 ইয়ার্স পর্যন্ত আমাদের লোনের অ্যামাউন্ট আমরা রিপেমেন্টের সুবিধা থাকবে। তো এই যে সুবিধাগুলো দেওয়া হয়েছে, এতে কি হয় যে রাজ্যগুলো শক্তিশালী হয়, আমরা সাহস করে আমরা বাজেট নিতে পারি এবং তারই পরিকল্পনা অনুযায়ী আজকে এই বাজেট আমরা করেছি, যার জন্য আমাদের বাজেট আজকে এই জায়গায় এসেছে। এবং এই বাজেট এ রাজ্যের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা
এবং ক্যাপিটাল এই যে এক্সপেন্ডিচার মাধ্যমে শুধুমাত্র দালান বাড়ি বানানো নয়, এতে অর্থনীতিকে মজবুত করে। আগামী দিনে এই যে টোটাল মানে রোজগার, যে স্বরোজগার মানে প্রত্যেকে বৃদ্ধি করার জন্য অন্যতম লক্ষ্য এভাবে হয়। এবং এর ক্ষেত্রে দেখুন আমরা স্বাস্থ্য খাতের উপরে, স্বাস্থ্য এই যে হেলথ ডিপার্টমেন্ট আমরা সবসময় জোর